আওয়ামী লীগ যদি যদি ইয়েতে নির্বাচনে অংশ যদি না হয়, তখন এই আওয়ামী লীগের 35% ভোটটা জামাতের মেজরিটিতে চলে যাবে। জামাত এবং ইসলামিক দলগুলাতে। তাতে কি হবে? মেজরিটি তখন ওই জামাত এবং বিএনপি একটা স্ট্রং একটা অপোজিশনে চলে যাবে। কে ক্ষমতা নিতে পারবে? যে কত পার্সেন্ট হলে যে কোনো পার্টি কত পার্সেন্ট ভোট পেতে হবে ওই মেম্বার অফ পার্লামেন্টের যোগ্যতার জন্য, এটাও তো আমরা জানি না। তো আমার মনে হয় যে সংখ্যানুপাতিক যদি হয় তাহলে সবার রিপ্রেজেন্টেশন থাকবে ঠিক, কিন্তু পলিটিক্যাল কেওয়াস সৃষ্টি হবে। এই যে ফরাদ ভাই যে বললেন যে হ্যাঙ্গিং পার্লামেন্ট, তখন আমরা যখন কোনো বিল আসবে পার্লামেন্টে, সেই বিলটা পাস হলে কি হবে এবং বিপক্ষ হলে কি হবে। দেখেন যে আমি যেহেতু একজন প্রকৌশলী সংখ্যাটাকে আমরা গুরুত্ব দিই। ইঞ্জিনিয়ারের কাজই হলো সংখ্যাটাকে আপনার রাইট নাম্বারটাকে নিয়ে আসা। দেখেন আমাদের দেশে বাংলাদেশে ৩০০ মেম্বার অফ পার্লামেন্ট, এই ৩০০ মেম্বার অফ পার্লামেন্টে যদি বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থায় যদি একটা নির্বাচন হয়, যদি আওয়ামী লীগ এবং বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং অন্যান্য যারা বাসদ জাসদ যারা আছেন, তারা যদি এই পিআর পদ্ধতিতে যদি আপনার যুক্ত হন, তখন কি হবে? কেউই মেজরিটি পাবে না। নো ওয়ান। একটা পার্লামেন্টে মেজরিটি পেতে 51% এর প্রয়োজন। কিন্তু আমরা জানি কি যে আওয়ামী লীগের আছে 35%, তারা ক্লেম করে তাদের ভোটার সারা বাংলাদেশে। বিএনপি ক্লেম করে তাদের 35%। যদি 35% যদি হয়, তাহলে ৩০০ পার্লামেন্টের ১০৫ জন এমপি হতে পারবে। তাইলে বিএনপি ১০৫ জন এমপি হতে পারবে, আওয়ামী লীগের ১০৫ জন এমপি হতে পারবে। যদি 10% হয়, যেমন জাতীয় পার্টি ধরেন 10%, তাহলে তাদের 30। একমাত্র রংপুর যেখানে স্ট্রং হোল্ড বলা হয় যে জাতীয় পার্টি, ওখান থেকে যদি একটা পার্সেন্টেজ যদি আসে 10%, তাহলে তারা 30 মেম্বার পার্লামেন্ট। এবং ইসলামিক যে দলগুলা জামাত বলেন, তারপর অন্যান্য দল বলেন, another 10-15%, তাহলে কি হবে? another 10%, আরো 30, তাহলে কেউই মেজরিটি পাবে না। তখন একটা কোয়ালিশন, একটা সরকার গঠন। এই কোয়ালিশন সরকার গঠন করতে যে লেনদেন হয়, যে আমি কোন পক্ষে যাব, আমি বিএনপির পক্ষে যাব না আমি আওয়ামী লীগের পক্ষে যাব, তখন যে টাকার খেলা হয়, সেই টাকার খেলা যে আমি বাই করব মেম্বার অফ পার্লামেন্টকে, এই পার্টি যখন 30 নাম্বার হয়ে যাবে, তখন এটাকে ছোট ছোট পার্টিগুলাকে তখন বাই আউট করা হয়। বড় মেজর পার্টিগুলা, মেজর দলগুলা তখন বাই আউট করে ফেলে ছোট ছোট পার্টিদেরকে। এখন আসেন, যদি আওয়ামী লীগ যদি এই নির্বাচনে যদি অংশগ্রহণ না করে, তখন কি হবে? আওয়ামী লীগ যদি যদি ইয়েতে নির্বাচনে অংশ যদি না হয়, তখন এই আওয়ামী লীগের 35% ভোটটা জামাতের মেজরিটিতে চলে যাবে, জামাত এবং ইসলামিক দলগুলাতে। তাতে কি হবে? মেজরিটি তখন ওই জামাত এবং বিএনপি একটা স্ট্রং একটা অপোজিশনে চলে যাবে। কে ক্ষমতা নিতে পারবে? তখন ওই বাই আউটে আবার সেই একই বাই আউটের খেলা শুরু হবে, যে বিএনপি চেষ্টা করবে তখন ওই 40% আর 35%, 40% মনে করেন যে বিএনপি পেল, বা 35% জামাত পেল, তখন ওই আবার সেই বাই আউটের খেলা শুরু হবে। তখন ওই যে ছোট ছোট যে পার্টিগুলো আছে, সেই ছোট ছোট পার্টিগুলাদেরকে ওই 2টা 4টা 5টা 10টা যে মেম্বার অফ পার্লামেন্ট সংখ্যানুপাতিক, কারণ তারাও তো ভোট পাবে, এই সংখ্যানুপাতিক যে নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো বাই আউটের চেষ্টা করা হবে। তখন এখানে হবে কি একটা বিগ একটা একটা টাকার খেলা। তো সেই টাকার খেলাতে কে কতটুকু, যেমন এনসিপিও একটা বেশ কিছু নাম্বার পাবে। তো এইগুলাকে বাই আউট করতে গেলে অনেক আপনার টাকার খেলা শুরু হবে। তো যেমন এখন আপনি চিন্তা করে দেখেন যে যদি 1% যে হয়, আমার কথাটা হলো এই যে তাহলে ন্যূনতম থ্রেশহোল্ড সংখ্যাটা কত, যে কত পার্সেন্ট হলে যে কোনো পার্টি কত পার্সেন্ট ভোট পেতে হবে ওই মেম্বার অফ পার্লামেন্টের যোগ্যতার জন্য, এটাও তো আমরা জানি না। তো আমার মনে হয় যে সংখ্যানুপাতিক যদি হয় তাহলে সবার রিপ্রেজেন্টেশন থাকবে ঠিক,
কিন্তু পলিটিক্যাল কেওয়াস সৃষ্টি হবে। এই যে ফরাদ ভাই যে বললেন যে হ্যাঙ্গিং পার্লামেন্ট, তখন আমরা যখন কোনো বিল আসবে পার্লামেন্টে, সেই বিলটা পাস হবে না, সেই বিলটা একের পর এক হ্যাঙ্গিং হতেই থাকবে। তো এই বিলটা পাস করতে গেলে তখন আপনার ওই বাই আউটের খেলা আবার শুরু হবে, ওই টাকার খেলা, যে আমি এই বিলটা নিয়ে আসছি, আপনি আমাকে এই বিলে আপনি সাপোর্ট দিবেন, আপনাকে আমি টাকা দিব। তো এই যে টাকার খেলা, আর কত আমরা, আর কত, সরি, এই টাকার খেলা সরি এই টাকার খেলা আমরা তো অনেক দেখে আসছি। তো এই টাকার খেলা চলতেই থাকবে যতক্ষণ না একটা মেজরিটি পার্টি, কারণ বিএনপি চিন্তা করছে যে তারা এই পিআর পদ্ধতি চায় না, তার কারণ হলো 35% তাদের ভোট, 35 to 40% অ্যাকর্ডিং টু তাদের ভাষ্য অনুযায়ী। তো 35% ভোট হলে তার সংখ্যা কত পাবে? 110, 105। এই 105 জন নিয়ে তো সে মেজরিটি পাচ্ছে না, তাকে ডিপেন্ড করতে হচ্ছে আরো 3-4টা পার্টির উপর। তো এর জন্য বিএনপি কখনোই চাইবে না, আওয়ামী লীগও যদি ক্ষমতায়, যদি চিন্তা, যদি একটা ফেয়ার ইলেকশন যদি হয়, আওয়ামী লীগও এটা চাইবে। কিন্তু এই অবস্থায়, বর্তমানে যে অবস্থা আছে, এই অবস্থায় আওয়ামী লীগ নিশ্চয়ই চাইবে যে পিআর পদ্ধতি হোক, বা অন্যান্য যারা ছোট দলগুলো আছে তারা চাইবে যে পিআর পদ্ধতি হোক। কিন্তু বড় দল যারা, তারা কখনোই এটা চাইবে না, কারণ তাদের মেজরিটি তারা পাচ্ছে না। আর পিআর ছাড়া যদি হয়, তাইলে যে আমি যাকে ভোট দিচ্ছি সেই আপনার এই পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে, সেই আপনার পার্লামেন্টে কথা বলবে, সেই আপনার ওই পার্টির একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোটা মেনে আপনার পার্টির ভোটটা, বিলটা পাস করবে। আমার মনে হয় যে দুই দিকে গণতন্ত্র যদি বলেন তাহলে পিআর পদ্ধতি, আর গণতন্ত্র যদি আপনার গণতন্ত্রের তো আবার আরেকটা কথা আছে যে ডেমোক্রেসি ডিপেন্ডস অন রিজন বাই রিজন। European democracy you cannot implement in Asian democracy. American democracy you cannot implement to Europe, or European democracy you cannot implement to America. কারণ আমেরিকান ডেমোক্রেসিতে আছে আরেকটা জিনিস, যেটা আপনার যে ভোটের পরে ইলেকট্রাল কলেজ সিস্টেম, আমরা কোথাও আর ইলেকট্রাল কলেজ সিস্টেম আমরা দেখছি না। কারণ ইলেকট্রাল কলেজ সিস্টেম টোটালি আলাদা আরেকটা জিনিস। হ্যাঁ, তো আমাদের এশিয়ান ডেমোক্রেসি যেটা দেখছি আমরা, যদি আমরা নর্থ ইস্ট এশিয়া যদি বলি একটা ডেমোক্রেসি, আবার নর্থ সাউথ ওয়েস্ট ডেমোক্রেসি, যেমন এশিয়াতে মিডল ইস্ট বলেন বা সাউথ কান্ট্রিগুলো বলেন, যে গণতন্ত্র, সেই গণতন্ত্র তো ছোঁয়াও তো নেই, কিন্তু আমরা বলে থাকি যে একটা গণতান্ত্রিক একটা ভোটাভুটি হচ্ছে।